ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় পড়েছি। দশম অধ্যায়ের আমরা বিভব পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা বাকি যে অংশ আছে ধারক এবং সেই সাথে সাথে এই অধ্যায়ের যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো করে এই অধ্যায়টাকে আমরা শেষ করে দেব। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারক বা ক্যাপাসিটর সেটা হচ্ছে যে আমরা যদি দেখি, আমরা জানি ধাতু বা পরিবাহীতে চার্জ বা আধান দেওয়া হলে তা চার্জিত বা আহিত হয় এবং এটি সমবিভব প্রাপ্ত হয়। সমবিভব মানে হচ্ছে এর এর পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টে কি হয়, বিভব একই রকম হয়। ঠিক আছে। এর সমবিভব মানে হচ্ছে কোনো একটা বস্তুর বা সমবিভব তল হচ্ছে যে কোনো একটা বস্তুর পৃষ্ঠে সাধারণত একটা এই যে গোলক যদি বলি, তাহলে এই গোলকের পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টের বিভব যদি কি হয়, একই হয়, তখন সেটাকে বলা হয় সমবিভব তল। অর্থাৎ সমবিভব বলা হচ্ছে যদি কোনো একটা পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টের বিভব একই রকম হয়। তো এরকম একটা যদি পরিবাহী হয়, তো পরিবাহীর ক্ষেত্রে যেটা হয়, এখানে যদি আমরা চার্জ দিই তাহলে এই চার্জগুলো পুরো পরিবাহীতে সমানভাবে কি হয়, ডিস্ট্রিবিউট হয়। ফলে এটা একটা সমবিভবের পরিণত হয়। বস্তুটার যে তলটা আছে উপর নিচ, তাহলে এটা কি হয়ে যায়, সমবিভব প্রাপ্ত হয়। অর্থাৎ তার প্রত্যেকটা পয়েন্টেই বিভব কি থাকে, সমান থাকে। আবার একটি ধাতুর আশেপাশে অন্য চার্জিত বস্তু আনলে ধাতু বা পরিবাহী বস্তুটিতে আবিষ্ট চার্জ তৈরি হয়। যেটা এই অধ্যায়ের প্রথমেই আমরা দেখছি, একটা অচার্জিত বস্তুর পাশে যদি চার্জিত বস্তু আনা হয় তাহলে সেটাতে কি হয়, চার্জ আবিষ্ট হয়। অর্থাৎ বিপরীতধর্মী চার্জগুলো ওই চার্জিত বস্তুর পাশে আসে আর সমধর্মী চার্জগুলো ওই চার্জিত বস্তুর বিপরীত দিকে অবস্থান নেয়। পরিবাহী দিয়ে তৈরি একটি বস্তুর বিভব, পরিবাহী দিয়ে তৈরি একটি বস্তুর বিভব, তাই এর আশেপাশে অবস্থিত অন্য বস্তুর উপরও নির্ভর করে। কোনো পদার্থে তাপ দেওয়া হলে তার তাপমাত্রা কত বাড়বে সেটা পদার্থের তাপ ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। তাপ ধারণ ক্ষমতা বেশি হলে অনেক তাপ দেওয়া হলেও তার তাপমাত্রা অল্প একটু বাড়ে। তো তাপ ধারণ ক্ষমতা মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর 1 কেলভিন তাপ বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে। তাহলে 1 কেলভিন তাপ বাড়িতে যদি বেশি তাপ লাগে, তাহলে আমরা বেশি তাপ দিলে তার 1 কেলভিন বাড়বে। ঠিক আছে। তাহলে আবার যদি আর একটা পদার্থ থাকে তার 1 কেলভিন বাড়ানোর জন্য কম তাপ লাগে, তাহলে সেখানে কি যদি বেশি তাপ দেই তাহলে 1 কেলভিনের চেয়ে কি হবে, বেশি বাড়বে। তাহলে এই জন্য যে বস্তুর তাপ ধারণ ক্ষমতা বেশি হবে, যে দুইটা আলাদা আলাদা বস্তুর তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন দুইটা বস্তু নেই, তাহলে যার তাপ ধারণ ক্ষমতা বেশি একই তাপে তার তাপমাত্রা কম বাড়বে। আর একটা বস্তুর যা তাপ ধারণ ক্ষমতা কম, সেটাতে যদি আমরা একই তাপ দিই তাহলে তার তাপ অনেক বেশি বাড়বে। যেমন পানি আর লোহার ক্ষেত্রে যদি আমরা বলি, পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি, লোহার তাপ ধারণ ক্ষমতা অনেক কম। লোহা যদি পানি লোহা যদি আগুনের কাছে একটু সময় আমরা ধরে থাকি তাহলে সেটা অনেক বেশি গরম হয়। কিন্তু পানিকে যদি আমরা ওই একই পরিমাণ লোহার সমান তাপে নিয়ে আসতে চাই তাহলে সেখানে অনেক সময় ধরে তাপ দিতে হয়। তখন পানির 1 ডিগ্রি বাড়াতে অনেক বেশি তাপ প্রয়োজন, কিন্তু লোহার ক্ষেত্রে 1 ডিগ্রি বাড়ানোর জন্য অত তাপের প্রয়োজন হয় না। কম হলে অল্প তাপ দেওয়া হলেই অনেকখানি তাপমাত্রা বেড়ে যায়। ঠিক সেই রকম পরিবাহী দিয়ে তৈরি কোনো বস্তুর ব্যবস্থায় চার্জ দেওয়া হলে তার বিভব কতটুকু বাড়বে সেটা সেই ব্যবস্থার একটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে আমরা যদি চার্জ দেই তাহলে তার বিভব কতখানি বাড়বে। যে কোনো বস্তুর মধ্যে যে কোনো পরিমাণ চার্জ দিলেই কি তার বিভব কি বেড়ে যাবে? বিষয়টা এরকম না। ঠিক আছে। তাহলে এই বৈশিষ্ট্যকে আমরা ওই পরিবাহী ব্যবস্থার ধারকত্ব বলে। তার ধারকত্ব হচ্ছে কি, যে একটা একটা পরিবাহীর মধ্যে একটা পরিবাহীর মধ্যে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিলে তার বিভবটা কতটুকু বাড়বে সেটা হচ্ছে তার ধারকত্ব। অর্থাৎ সেটাকে আমরা পরবর্তীতে আরো সুন্দর একটু সংজ্ঞা দিতে পারি, সেটা আমরা পরে আসতেছি। ওই পরিবাহী ব্যবস্থাকে ধারক বা ক্যাপাসিটর বলে। তাহলে এখানে বিষয়টা অপরিষ্কার থেকে গেল, ধারক বা ক্যাপাসিটর কি জিনিস আমরা পরে আসতেছি। যে কোনো ধারকের ধারকত্ব বেশি হলে অনেক চার্জ দেওয়া হলেও
তার বিভব বাড়ে অল্প একটু, আবার ধারকত্ব যদি কম হয় তাহলে অল্প চার্জ দিলেই বিভব অনেক বেড়ে যায়। উদাহরণস্বরূপ গোলাকার ধারকত্ব সি হলে সেখানে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয় তাহলে যদি ভি পরিমাণ বিভব হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে ভি সমান সি বাই কিউ, কিউ বাই সি। তাহলে এই জিনিসটা বোঝার আগে আমরা একটা জিনিস বুঝি, এটা হচ্ছে ধারকত্ব জিনিসটা কি। এখানে জিনিসটা অপরিষ্কার হয়ে গেল। এটা হচ্ছে এই সবচেয়ে সহজ হচ্ছে সমান্তরাল পাত ধারক, এটা দিয়ে আমি বুঝাই। ধারকত্ব হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে চার্জ জমা করে রাখা হয়, যে সিস্টেমে কি করা হয়, চার্জ জমা করে রাখা হয় এবং পরবর্তীতে সেই চার্জকে কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের ব্যবস্থায় সাধারণত কি থাকে, দুইটা পরিবাহী থাকে। কি থাকে, দুইটা পরিবাহী। যেমন এখানে দুইটা সমান্তরাল পরিবাহী, এটা একটা, এটা একটা। তাহলে এই দুই পরিবাহীকে কি করা হয়, এখানে চার্জ দেওয়া হয়। তাহলে এটাতে যে পরিমাণ ধনাত্মক চার্জ দেওয়া হয়, এটাতে সেই পরিমাণ কি ঋণাত্মক চার্জ জেনারেলি দেওয়া হয়। তাহলে যখন এখানে চার্জ দেওয়া হবে বিপরীতধর্মী, তাহলে এই দুইটার মধ্যে কি হবে, বিভব পার্থক্য তৈরি হবে। কেন বিভব পার্থক্য তৈরি হবে, তাহলে 1 কুলম্ব চার্জকে এখানে নিতে যে কাজ হবে, এখানে তো অনেক কাজ করতে হয়, যেমন পজিটিভ চার্জ, আর এখানে তো কি হবে, কাজের পরিমাণ ঋণাত্মক হবে। তখন তার মানে একটা ডিফারেন্স তৈরি হবেই। তাহলে তাহলে একদিকে যদি আমরা পজিটিভ চার্জ দিই, একদিকে যদি নেগেটিভ চার্জ দিই, তাহলে এখানে কি হবে, দুই পাতের মধ্যে একটা কি হবে, বিভব পার্থক্য তৈরি হবে। তাহলে এই যে বিভব পার্থক্য যখন তৈরি হবে, এরপর যখন আমরা কি করব, এটাকে কানেক্ট করে দিব, তখন বিভব পার্থক্য থাকার কারণে চার্জ কি হবে, এই দিক থেকে এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, বা ইলেকট্রন এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে। কেন, এখানে চার্জ দেওয়ার ফলে, ভিন্ন ধর্মী চার্জ দেওয়ার ফলে, বা একই ধর্মী চার্জও যদি দেই, তাহলে এখানে যদি কম দেই, এখানে যদি বেশি দেই, সেক্ষেত্রে এর মধ্যে একটা কি হবে, বিভব পার্থক্য তৈরি হবে। এই যে বিভব পার্থক্যটা তৈরি হচ্ছে, এবং এই বিভব পার্থক্যটাকে ইউজ করে পরবর্তীতে এটাকে যখন আমরা কানেক্ট করে দেই, তখন এর মধ্যে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয় বিভব পার্থক্যের কারণে। কারণ আমরা জানি যে চার্জ কম বিভব, বেশি বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধনাত্মক চার্জ যায়, বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক চার্জ যায়। তাহলে এই যে একটা সিস্টেম, এখানে চার্জ জমা করে রাখা হলো, পরবর্তীতে প্রয়োজনে এখান থেকে একটা বিদ্যুৎ প্রবাহ বা চার্জের প্রবাহ পাওয়া যাবে। এই সিস্টেমটাকে মূলত বলা হয় কি, ধারক। এখন এই যে ধারক, এখন ধারক, এই ধারকের ধারকত্ব বলে একটা টার্ম বলা হচ্ছে। তো ধারকের ধারকত্ব বলে কি বোঝানো হচ্ছে, যে এই যে পদার্থটা আছে, যে দুইটা পদার্থ দিয়ে ধারকটা তৈরি করা হয়েছে, এখন এটা যদি কাঠের হয়, বা এটা যদি লোহার হয়, বা অ্যালুমিনিয়ামের হয়, অন্য যদি পদার্থের হয়, তাহলে কাঠের যদি হয়, তাহলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ যদি দেওয়া হয় দুই পাতে, যে এর পজিটিভ বা নেগেটিভ, তো সেক্ষেত্রে এদের বিভব পার্থক্য একরকম হবে। যদি এটা লোহা হয়, তাহলে সেক্ষেত্রে বিভব পার্থক্য কি হবে, একই পরিমাণ চার্জ দিলে বিভব পার্থক্য সেক্ষেত্রে লোহার ক্ষেত্রে একটুখানি বেশি হবে, কাঠের ক্ষেত্রে অত বেশি হবে না। বা আরো যদি সুপরিবাহী দেওয়া হয়, তাহলে অল্প চার্জেই এর মধ্যে বিভব পার্থক্য বেশি হবে। তাহলে তাহলে যে কোনো পদার্থের যদি এই পাত দুইটা তৈরি হয়, তাহলে একই পরিমাণ চার্জে দুই পাতের মধ্যে একই পরিমাণ বিভব পার্থক্য তৈরি হবে না। তাহলে এই যে কতটুকু চার্জ দিলে কতটুকু বিভব তৈরি হচ্ছে, এর একটা পরিমাপ হচ্ছে কি ধারকত্ব। এবং এই ধারকত্ব বৈশিষ্ট্যটা কার, তাহলে ধারকত্ব বৈশিষ্ট্যটা হচ্ছে এই পাতগুলোর। এই পাতগুলো যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থগুলোর বৈশিষ্ট্যটাই হচ্ছে কি ধারকত্ব। তাহলে এই যে পাতগুলোর বৈশিষ্ট্যটাই হচ্ছে কি ধারকত্ব। শুধু পাতগুলো না, সেই সাথে সাথে এর মাঝখানে ডিস্টেন্সের উপরেও কি করে, ধারকত্বটা নির্ভর করে। এখানে মাঝখানে কি পদার্থ দেওয়া হয়েছে, এখানেও এখানে ডেফিনেটলি অপরিবাহী পদার্থ দেওয়া হবে, নইলে তো চার্জ জমাই হবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে এতে একদিক থেকে আরেক দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই জন্যই সবকিছুর উপর মিলে, ওই কোন পদার্থ দিয়ে এটা তৈরি করা হয়েছে, মাঝখানে কি আছে, এদের ডিস্টেন্স কত, সবকিছু মিলেই এই বিশেষ যে ব্যবস্থা, এই ব্যবস্থাটার কি হয়, একটা ধারকত্ব তৈরি হয়। তাহলে সেই ধারকত্বটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি, যে এই যে দুইটা পাত আছে, এটা বৃত্তাকারও হইতে পারে অনেক সময়, একটা সার্কেলের ভিতরে কি থাকে, আর একটা সার্কেল থাকে, এটা একটা পাত, এটা আর একটা পাত। তাহলে এইরকম একটা পাতের ক্ষেত্রে এই যে দুইটা পাত আছে, এই দুই পাতের মধ্যে প্রত্যেক পাতে যে পরিমাণ চার্জ দিলে, যে পরিমাণ চার্জ দিলে তাদের মধ্যে বিভব পার্থক্য কি হয়,
1 হয়, তাহলে যে পরিমাণ চার্জ দিলে বিভব পার্থক্য 1 হয়। সি সমান হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই ভি। সরি, ধারকত্ব হচ্ছে দুই পাতের বিভব পার্থক্য যদি আমরা কি করি 1 ভোল্ট করতে চাই, দুই পার্থক্যের এই দুই পাতের বিভব পার্থক্য আমরা কি করতে চাই 1 ভোল্ট করতে চাই, তাহলে যে পরিমাণ চার্জ দিতে হবে সেটাই হচ্ছে কি তার ধারকত্ব। তাহলে ধারকত্ব যদি বেশি হয় তাহলে 1 ভোল্টের জন্য অনেক বেশি পরিমাণ চার্জ দিতে হবে, সেক্ষেত্রে যখন এটাকে কানেক্ট করা হবে তাহলে অনেক বেশি চার্জের প্রবাহ পাওয়া যাবে। আর ধারকত্ব যদি কম হয় সেক্ষেত্রে 1 ভোল্টের জন্য অনেক কম পরিমাণ চার্জ দিতে হবে, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা কানেক্ট করি তাহলে অনেক কমের চার্জ প্রবাহ পাওয়া যাবে। তাহলে এই যে ধারকত্বটা এটা ডিপেন্ড করে পদার্থের কি তোমার এই তাপ, এই তোমার এই যে দুইটা পদার্থ পাত দুইটা কি দিয়ে তৈরি করা হয়েছে সেটার উপর। সাধারণত মানে ধাতুগুলোর ক্ষেত্রে একটু বেশি হয় ধারকত্ব, যাই হোক ওটা ডিপেন্ড করে। তো আর আর মাঝখানে কি পদার্থ দেওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, আর দূরত্বের উপর ডিপেন্ড করে। তো এই তিনটার উপর ডিপেন্ড করে মূলত 1 ভোল্টের জন্য কতটুকু চার্জ লাগবে সেটা নির্ভর হয়। তাহলে তাহলে ধারকত্ব, একটা চার্জের ধারকত্বটা কি জিনিস? ধারকত্বটা হচ্ছে যে কোনো একটা ধারকের দুইটা প্রান্ত থাকে বা দুইটা পাত থাকে, এই দুইটা পাত বা দুইটা প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য যদি 1 ভোল্ট করতে চাই তাহলে প্রত্যেক পাতে যে পরিমাণ চার্জ জমা করতে হয়, তাহলে এখানে ভি এর মান 1, অর্থাৎ বিভব পার্থক্য 1 করার জন্য অর্থাৎ 1 ভোল্ট করার জন্য এই যে কিউ এর যে পরিমাণটা, ভি যদি 1 হয় তাহলে সি কার সমান হয় কিউ এর হয়, তাহলে 1 ভোল্ট করার জন্য যে পরিমাণ কিউ প্রয়োজন বা চার্জ প্রয়োজন সেটাই হচ্ছে কি তার ধারকত্ব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বিষয়টা। এখন একটা গোলকের জন্য যদি আমরা এই জিনিসটা দেখতে চাই তাহলে গোলকের জন্য এই সিটা কি হবে, কেমন হবে? তাহলে সি সমান আমরা কি জানলাম, তোমার সি সমান হচ্ছে কিউ বাই আর। তাহলে একটা গোলকের বিভব, তাহলে একটা গোলকের বিভব আমরা কত জানি? তাহলে গোলকের বিভব সমান আমরা একটু আগেই পড়েছি, সেটা কি কে কিউ ডিভাইডেড বাই আর। তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর। তো আবার সি সমান আমরা জানি, সি সমান জানি কিউ বাই ভি, আর ভি সমান কে কিউ। এখানে আমরা বড় কিউ দ্বারা হিসাব করতেছি, তাহলে এখানে আমরা বড় কিউ এ দেই, তাহলে এই মানটা যদি এখানে আমরা বসিয়ে দেই তাহলে কি হবে কিউ ডিভাইড বাই কে কিউ ডিভাইড বাই, তাহলে কে কিউটা কি নিচে আর আরটা কি হবে উপরে যাবে, যারা এগুলো হিসাব নিকেশ জানো। তাহলে ভি যেহেতু নিচে আসে তাহলে কে কিউ বাই আর, মানে এখানে নিচে আর হবে, এই আর পরবর্তীতে উপরে উঠে যাবে, ঠিক আছে। তাহলে এই কিউ কিউ কাটা যাবে, তাহলে উপরে থাকবে শুধু আর, নিচে থাকবে কে। তাহলে একটা গোলকের ক্ষেত্রে তার ধারকত্ব নির্ভর করবে তার ব্যাসার্ধের উপর। তাহলে ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা গোলকের ক্ষেত্রে তার ব্যাসার্ধটা যত বেশি হবে তার ধারকত্বের মান কি হবে তত বেশি হবে। তাহলে একটা গোলকের ক্ষেত্রেটা মাথায় রাখবা এমসিকিউর জন্য, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ যত বেশি হবে তার ধারকত্বের মান বেশি হবে, অর্থাৎ তার 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 যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট করার জন্য অনেক বেশি পরিমাণ কি লাগবে চার্জ জমা হবে, ঠিক আছে। তাহলে ধারকত্বের এখানে দুইটা সূত্র পড়লাম, যে কোনো ধারকের জন্য ধারকত্বের সূত্র সি সমান হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই ভি, আর গোল তার তোমার যেটা ধারকত্ব গোলক ধারকত্ব, যে ধারকত্বটা গোল, যে ধারকটা গোল, তাহলে গোলাকার ধারকের ক্ষেত্রে এই সূত্রটা, এই সেম সূত্রটা এটা আসছে কি আর বাই কে। এটা কোত্থেকে আসছে সেটা তোমরা দেখলা, এই যে এই ভি এর জায়গায় কি গোলকের ক্ষেত্রে ভি এর সূত্র আমরা ওইদিকে পড়ছি কে কিউ বাই আর, তাহলে ভি এর মানটা বসাই দিলে কি এই সূত্রটা পাওয়া যাচ্ছে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা লাগবে। তাহলে এখানে যে সমান্তরাল পাত ধারকের যেটা কথা বললাম আমি সেটা এখানে দিয়েছে, যে এটা একটা সমান্তরাল পাত আর নিচে কি আর একটা সমান্তরাল পাত। তাহলে এখানে কি করা হয়, পজিটিভ চার্জ দেওয়া হয়েছে, নিচেটাতে নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে, চার্জ জমা করে এভাবে রাখা হয়েছে এবং মাঝখানে একটা অন্তরক পদার্থ দেওয়া হয়। সাধারণত ব্যাটারি, যে কোনো ব্যাটারি এভাবে তৈরি করা হয় জেনারেলি, বা ক্যাপাসিটর বা ধারক তোমরা অনেকেই দেখেছো ফ্যানে ব্যবহার করা হয় বা অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়। ওগুলো গোলাকার হয় অনেক সময়, তারপর অনেক সময় এইরকম আয়তাকারও হয়। তো তো পরবর্তীতে যখন এটা কানেক্ট করে দেওয়া হয় তখন কি হয়, তোমার বিদ্যুৎ প্রবাহ, চার্জের প্রবাহ পাওয়া যায়, এটা অল্প পরিমাণ প্রবাহ পাওয়া যায়। তো সবচেয়ে পরিচিত এবং সহজ কার্যকর ধারক তৈরি হয়
দুটো ধাতব পাত পাশাপাশি রেখে, তো ধাতব পাতের একটিতে যদি ধনাত্মক এবং অন্যটিতে যদি ঋণাত্মক চার্জ রাখা হয়, তাহলে দুই পাতের মাঝখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এবং সেই তড়িৎ ক্ষেত্রে শক্তি সঞ্চিত থাকে। একটা ধারকত্ব যদি সি হয় এবং ভোল্টেজ যদি ভি হয় আর ভেতরে যদি শক্তি ই জমা থাকে, তাহলে সেটা এই ই এর একটা পরিমাপ হয়। তাহলে এখানে একটা এনার্জি জমা হয়, সেই এনার্জিটার পরিমাণ হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এই এনার্জি হবে কত? হাফ সিভি স্কোয়ার। এটা কিভাবে আসলো আপাতত জানার দরকার নেই, এটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে যে কোনো একটা ধারকের ধারকত্ব যদি সি হয় এবং দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে সেখানে শক্তি জমা হয় কি হাফ সিভি স্কোয়ার। তো এটা আরো একটা সূত্র আছে, শক্তি তোমার কিউভি। এখানে আমরা যদি এই যে সূত্রটা আছে, এখানে সি সমান, এই যে সি সমান কিউ বাই ভি, এই মানগুলো যদি এখানে বসিয়ে দেয়, আবার আমরা কি জানি সি সমান কি, সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে সি এর মান যদি আমরা এখানে বসাই দেই, তাহলে সি এর মান বসাই দিলে কি হবে দেখো, তাহলে হাফ কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ কিউ ভি হবে সেক্ষেত্রে, স্কোয়ার আর ভি কাটা, সেক্ষেত্রে এটা সমান হবে হাফ কিউ বাই ভি। আবার এখান থেকে যদি আমরা ভি সমান কি, এই যে এই সূত্রে যদি ভি এর মান বসাই দিতাম, তাহলে ভি সমান কত হবে কিউ বাই সি। এই কিউ বাই সি এর মান যদি এবার এখানে আমরা বসাই দেই, তাহলে হাফ সি হবে কিউ বাই সি, ভি স্কোয়ার যেহেতু আছে তাহলে কিউ স্কোয়ার বাই কি হবে সি স্কোয়ার, তাহলে সি আর স্কোয়ার কাটা, তাহলে হবে কি হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে এখান থেকে আমরা তিনটা সূত্র পাইলাম। সিভিতে এটাই সবচেয়ে জনপ্রিয়, হাফ সিভি স্কোয়ার, এটা যদি জানা থাকে আর এই সূত্রটা যদি এটা সব আমরা পড়ছি এটা জানা থাকে, তাহলে এই মানগুলো একবার সি এর মান একবার ভি এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা ভিন্ন ভিন্ন দুইটা সূত্র পাবো। তাহলে এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, বহু পদ্ধতিতে দেয় কোনটি সঠিক, তখন এগুলো উল্টাপাল্টা করে দেয়, তো অনেক সময় অঙ্কও আসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অঙ্কটা দেখি যে একটা 20 মাইক্রোফ্যারাড ধারক, মানে ফ্যারাড ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড মেইনলি। তো ফ্যারাডটা অনেক বড়, 1 কুলম হলে অনেক বেশি পরিমাণ চার্জ জমা হয়, তাই আমরা জানি। তখন এখানে অনেক বেশি, মনে করো দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 কুলম, বিভব পার্থক্য 1 ভোল্ট করতে হয়, সেখানে যে চার্জ হয়, তাহলে 1 কুলম চার্জ হইলে আমরা জানি যে 1 কুলম চার্জ মানে অনেক পরিমাণ ইলেকট্রন। এই জন্য মেইনলি এখানে অনেক ধারকত্বটা সাধারণত ছোট এককে মাপা হয়, তার কারণ ধারকত্বগুলো ওইরকম ফ্যারাড এককে হয় না। তখন ফ্যারাড এককে তোমার 1 কুলম চার্জের সাথে সম্পর্কিত, আর 1 কুলম চার্জ তো মানে অনেক বেশি, এই জন্য ছোট একক ব্যবহার হয় মাইক্রোফ্যারাড, মাইক্রো কুলম। তাহলে 20 মাইক্রোফ্যারাড ধারক 10 ভোল্ট বৈদ্যুতিক বিভব দেওয়া হয়, তাহলে সেখানে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে? তাহলে এটা তো ইজি, হাফ সিভি স্কোয়ার, সি এর মান দেওয়া আছে এত, তাহলে মাইক্রো ভোল্ট সমান আমরা জানি 10 ইনভার্স 6 ভোল্ট। ঠিক আছে, মাইক্রো ভোল্ট, 1 মাইক্রো ভোল্ট সমান 10 ইনভার্স 6 ভোল্ট। এখানে ফ্যারাড আছে, তাহলে মাইক্রো মানে 10 ইনভার্স 6, তাহলে 1 মাইক্রো ফ্যারাড সমান 10 ইনভার্স 6 ফ্যারাড। ওই জন্য 20 গুণন এটা দ্বারা গুণ করা হয়েছে। আর ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর শক্তির একক হচ্ছে জুল। এরপর এখান থেকে এমসিকিউ আসে, ক খ নম্বরে আসে এই জিনিসগুলো, আর এর ভিতর থেকে এমসিকিউ দেয়। এটা হচ্ছে স্থির বিদ্যুতের ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে অনেক জায়গাতে স্থির বিদ্যুৎ ব্যবহার করি অথবা আমরা জানতেই পারি না, যেমন ফটোকপি, ফটোকপির ক্ষেত্রে স্থির বিদ্যুৎ ব্যবহার করা হয়। তো আমরা সবাই কখনো না কখনো কাগজের কোনো লেখার কপি তৈরি করার জন্য ফটোকপি মেশিন ব্যবহার করেছি, এটা সবাই করেছি আমরা। এখানে কাগজের লেখার উপর আলো ফেলে তার একটা প্রতিচ্ছবি একটি বিশেষ ধরনের রোলারে ফেলা হয় এবং সেই রোলারে কাগজের লেখাটির মতো করে স্থির চার্জ তৈরি করা হয়। তারপর সেই রোলারটিকে পাউডারের মতো সূক্ষ্ম কালির সংস্পর্শে আনা হলে যেখানে যেখানে চার্জ জমা হয়েছে সেখানে সেখানে কালি লেগে যায়। তারপর নতুন একটা সাদা কাগজের উপর চাপ দিয়ে সেই কালিটি বসিয়ে দেওয়া হয়, কালিটি যেন লেপ্টে না যায় সেজন্য তাপ দিয়ে কালিটিকে আরো ভালো করে যুক্ত করে
প্রক্রিয়াটি শেষ করা হয়। তাহলে এখানে যেটা করা হয় মেইনলি, কোনো একটা কাগজের উপর যদি এরকম ক লেখা থাকে, উদাহরণ হিসেবে এরকম ক লেখা আছে, তাহলে কি করা হয় যে একটা রোলারকে সর্বপ্রথম কি করা হয়, সর্বপ্রথম এই কাগজের উপর আলো ফেলে, কাগজের উপর আলো ফেলা হয়, সেই আলোটা গিয়ে কি ওই রোলারের উপর পড়ে। তাহলে যেখানে যেখানে লেখা আছে তাহলে সেখানে সেখানে এই জায়গাটাতে রোলারের উপর কালো কালিতে, সাধারণত ফটোকপিগুলো কালোতেই হয়, অন্য কালার ফটোকপি হয় না। এই জন্য যেখানে লেখা আছে ওই জায়গায় শুধু কি হবে, রোলারের উপর আলো পড়বে না, বাকি জায়গায় আলো পড়বে। তাহলে যে জায়গায় অন্ধকার আছে সেই জায়গায় কি করা হয়, স্থির চার্জ জমা হয়। ঠিক আছে, তাহলে ক যেখানে যেখানে আছে ক এর লাইন বরাবর, ওই লাইন বরাবর কি হবে, স্থির চার্জ জমা হবে। এরপর ওই রোলারটাকে কি করা হয়, তোমার ফটোকপি মেশিনের কালির কাছে নিয়ে আসা হয়, এবং এই কালিগুলো সাধারণত এই স্থির চার্জ দ্বারা আকর্ষিত হয়। তাহলে যেখানে যেখানে এই যে কয়ের লাইন যে বরাবর ছিল সেই বরাবরই শুধুমাত্র চার্জ জমা হয়েছিল, ওই জায়গায় আলো নাই, বাকি জায়গায় আলো ছিল। তো সেইখানে তোমার ওই কালিগুলো চার্জ দ্বারা আকর্ষিত হয়ে ওই ঠিক ওই বরাবর কি হয়, কালি জমা পড়ে। এরপর ওই রোলারটাকে একটা সাদা কাগজের উপর কি করা হয়, ঘোরানো হয়। আমি একটা অক্ষরের জন্য হিসাব করাইলাম। তাহলে ওই যে কালিগুলো, ওই কালির ছাপটা এবার কি হয়ে গেল, কাগজের উপর বসে গেল। যেমন আমরা সিল যেরকম ব্যবহার করি, সিলের ক্ষেত্রে কি থাকে, একটা লেখা থাকে প্রথমে, ওটা কাঠে খোদাই করে কি, বা কাঠে বা প্লাস্টিকের উপর খোদাই করে অক্ষরটা লেখা থাকে। তো এরপর যখন আমরা কালির উপর এটাকে চেপে ধরি, তখন কালি শুধুমাত্র কি ওই লেখার যে এজটা আছে সেই এজের মধ্যে কালি ভরে। তাহলে ওইখানে কালিটা এজের মধ্যে এমনিতেই ভরে। আর এইখানে কি করা হয়, ওই যেখানে যেখানে ওই যে আলোর মাধ্যমে কি করা হয়, শুধু লেখার অংশটুকুতে স্থির বিদ্যুৎ আগে জমা করা হয়। তারপর ওই স্থির বিদ্যুতের আকর্ষণে যেখানে যেখানে স্থির বিদ্যুৎ আছে ওই জায়গায় কালি জমা হয়। তো স্থির বিদ্যুৎটা জমা যেহেতু হয় তোমার লেখার প্যাটার্নে, তাহলে কালিটাও ওর উপর পরবর্তীতে ওই লেখার প্যাটার্নেই জমা হয়। তারপর ওইটা যখন আরেকটা কাগজের উপর কি চেপে ধরা হয়, তখন সেখানে ওই সেম প্যাটার্নে কালিটা জমা হয়। ফলে ওইখানে একটা তোমার ওই সেম লেখা তৈরি হয়, এবং এটাকে পরবর্তীতে তাপ দিয়ে কি করা হয়, শক্ত করা হয়। তো প্রথমে নরম থাকে, তাপ দিলে এটা এটা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে ইয়া হয়, লেগে যায় শক্ত করে। তাহলে এখানে স্থির, তাহলে এখানে রোলার ব্যবহার করা হয়। কি কি উপাদান, অনেক সময় বিদঘুটে কোশ্চেন করে যে ফটোকপি মেশিনের একটা, কোনটি ফটোকপি মেশিনে ব্যবহার করা হয়, রোলার, পিস্টন, হ্যান ত্যান এগুলো দেয়। উদ্ভট প্রশ্ন মাঝে মাঝে করেই ফেলে এক একটা। তাহলে এখানে রোলার ব্যবহার করা হয়, স্থির বিদ্যুৎ ব্যবহার করা হয়, কালি ব্যবহার করা হয়, তারপর শেষে কালিটাকে লেপ্টে দেওয়ার জন্য তাপ প্রয়োগ করা হয়। ঠিক আছে, তারপর আলো ফেলে প্রতিচ্ছবি তৈরি হয়, করা হয় কিভাবে, আলো ফেলে প্রতিচ্ছবি একটি বিশেষ ধরনের রোলারের উপর ফেলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ভ্যান্ডিগ্রাফ মেশিন। তো ভ্যান্ডিগ্রাফ মেশিনটা কি আমরা দেখি। এগুলো সৃজনশীলে কখনোই আসবে না, শুধু এমসিকিউর জন্য। অত্যন্ত উচ্চ বিভব দিয়ে নানা ধরনের কাজ করা হয়, ভ্যান্ডিগ্রাফ মেশিনে সেটি করা সম্ভব হয় স্থির বিদ্যুৎ ব্যবহার করে। একটি ঘুরন্ত বিদ্যুৎ অপরিবাহী বেল্টে চার্জযুক্ত কণা বা স্থির বিদ্যুৎ স্প্রে করা হয়। তাহলে এই যে বেল্টটা আছে, এই যে বেল্ট, এটা আছে বেল্ট, এই বেল্টে কি করা হয়, স্থির বিদ্যুতের স্প্রে করা আছে। এই যে এখানে স্থির বিদ্যুৎ কি করা আছে, স্প্রে করা আছে। এখানে স্থির বিদ্যুৎ স্প্রে করা আছে, মানে এখানে ইলেকট্রন বা ইলেকট্রন দেওয়া হচ্ছে বা প্রোটন দেওয়া হচ্ছে, বা ইলেকট্রন সেখান থেকে নিয়ে, মানে স্থির বিদ্যুৎ স্প্রে করার জন্য যা যা করা লাগে, হয় ইলেকট্রন, আমরা জানি যে স্থির বিদ্যুৎ তৈরি করা মানে ওখান থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া বা ইলেকট্রন দেওয়া। এখানে যদি পজিটিভ চার্জের কথা বলা আছে, তার মানে বুঝতে হবে এখান থেকে ইলেকট্রন কি নিয়ে নেওয়া হচ্ছে। এটা একটা এমন একটা স্প্রে যন্ত্র যেখানে ইলেকট্রন খুব সম্ভবত এখান থেকে সে নিয়ে নিচ্ছে, তাহলে এখানে পজিটিভ চার্জ কি আছে, জমা আছে। তাহলে যেভাবেই হোক স্থির বিদ্যুৎ স্প্রে করা হচ্ছে। অথবা এখানে এমন কিছু পদার্থ দেওয়া হচ্ছে যেটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে আছে। তো বেলটি ঘুরিয়ে একটি ধাতব গোলকের ভেতর নেওয়া হয়। তাহলে কন্টিনিউয়াসলি এখানে স্প্রে করা হচ্ছে, আর বেলটা এদিকে কি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এখানকার চার্জটা একটা সময় কোথায় চলে যাবে, এখানে চলে আসবে স্বাভাবিকভাবেই। তো এইটা হচ্ছে গোলক, এই গোলকের মধ্যে এখানে কি এই পজিটিভ চার্জগুলো এখানে চলে আসতেছে। বেল্টের উপর থেকে একটা স্পর্শক
এই চার্জটা গ্রহণ করে ধাতব গোলকের কাছে পৌঁছে দেয়। তাহলে এই যে বেল্টের এই জায়গায় আছে, এখানে আবার আরেকটা স্পর্শক আছে। এই স্পর্শক এখানে যে চার্জটা তৈরি হলো, এটা যদি ঘুরতেছে, এটা হচ্ছে অপরিবাহী। এই বেলটা হচ্ছে অপরিবাহী, যেখানে স্থির চার্জ দেওয়া হচ্ছে শুধু সেখানেই চার্জ জমা থাকতেছে। কিন্তু এই বেলটা যেহেতু ঘুরতেছে, তাহলে এই চার্জটা আস্তে আস্তে কি এখানে আসতেছে। তাহলে এই জায়গায় আবার একটা স্পর্শক, পরিবাহী স্পর্শক লাগানো আছে, যেটা আবার কার সাথে কানেক্টেড, এই বাইরের যে চাকতিটা আছে অর্ধ গোলাকার প্রায়, এটার সাথে লাগানো আছে। তাহলে চার্জগুলো যখন এই বেল্ট বয়ে এখানে আসতেছে, তখন এই চার্জগুলো কোথায় যাচ্ছে, এই বাইরের যে গোলাকারটা গোলকটা আছে সেখানে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, আমরা জানি চার্জ সবসময় বেশি থেকে কম বিভবে প্রবাহিত হয়। তাহলে আমরা জানি চার্জ কম থেকে বেশি, বেশি বিভব থেকে কম বিভবের দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হয়। তাহলে এখান থেকে ওখানে যাচ্ছে। ভ্যান ডি গ্রাফ জেনারেটরে এটি সবসময় ঘটে থাকে, কারণ ধাতব গোলকের ভেতরে সবসময় গোলকের সমান বিভব থাকে। তাহলে এখানে এই যে আমরা জানি গোলকের ক্ষেত্রে এই পুরো পয়েন্টটাতেই কি থাকবে, এটা যেখানেই যে চার্জই দেওয়া হোক না কেন, এটা সমানভাবে কি হবে, পুরো গোলকটাতে সমানভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে পুরোটাই কি হয়ে যায়, সমবিভব তল হয়ে যায়। অর্থাৎ গোলকের পুরো তলের ক্ষেত্রে, এই পুরো গোলকের ক্ষেত্রে কোনো ধরনের কি হয় না, চার্জের পার্থক্য তৈরি হয় না। ঠিক আছে, তো এটা একটা সমবিভব তল হয়। আর বেল্টের উপরের বাড়তি চার্জটুকুর জন্য যে বাড়তি ভোল্টেজ তৈরি হয়, সেটি তাই সবসময় গোলকের ভোল্টেজ থেকে বেশি থাকে। তাহলে কেন হবে, তখন অবশ্যই গোলকের ভোল্টেজ থেকে। তাহলে এখানে চার্জ দেওয়া হচ্ছে, এখানে কি আছে, এক্সট্রা ভাবে চার্জ দেওয়া হচ্ছে। আর এখানে কি আছে, একটা সমবিভব তল আছে। তাহলে এখানে যদি এক্সট্রা চার্জ দেওয়া আছে, তাহলে এখানে সবসময় বিভব বেশি থাকবে, আর গোলকে সবসময় বিভব কি থাকবে, কম থাকবে। ঠিক আছে, সেই কারণে গোলকের ভেতরে চার্জ থাকলেই সেটা গোলক পৃষ্ঠে চলে যায়। এভাবে বিশাল পরিমাণ চার্জ জমা করে উচ্চ পটেনশিয়াল তৈরি করা সম্ভব। তাহলে দেখো, এখানে যে চার্জটা দেওয়া হচ্ছে, এই চার্জটা এটা দিয়ে সবসময় কোথায় চলে যাচ্ছে, এর এই বাইরের পৃষ্ঠে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে যতই বেশি চার্জ দেই না কেন, এর ভোল্টেজ সবসময় বেশি থাকবে। আর এটা কি হবে, যেহেতু এটা সমবিভব তল হবে, তাহলে এখান থেকে যতই বেশি চার্জ এখান থেকে এখানে আসুক না কেন, এটা সমানভাবে ডিস্ট্রিবিউট হওয়ার কারণে এর বিভব কখনোই কি হয় না, এই যে বেল্ট আছে, বেল্টের বিভবের চেয়ে বেশি হয় না। কারণ বেল্টের ক্ষেত্রে কি হয়, বেল্টের ক্ষেত্রে অপরিবাহী হওয়ার কারণে একটা নির্দিষ্ট জায়গায় চার্জ দেওয়া হয়, ওই নির্দিষ্ট জায়গাতেই চার্জ থাকে এবং সেখানে চার্জের পরিমাণ বেশি থাকে এবং বিভব বেশি থাকে। আর এটা যেহেতু পরিবাহী, তাহলে এখানে যে চার্জই এই দিক দিয়ে এখানে আসুক না কেন, ওই চার্জ পুরো পরিবাহীর মধ্যে কি হয়, ডিস্ট্রিবিউট হয়ে যায়, একটা সমবিভব তল তৈরি করে। ফলে এখানকার চেয়ে এখানে বিভব পার্থক্য সবসময় কম থাকে। তাহলে এখানে আমরা যত বেশি ঘোরাবো, যত বেশি স্থির বিদ্যুৎ দেব, এই গোলকে কি করে, তত বেশি চার্জ জমা হবে, অনেক বেশি চার্জ জমা হবে। তাহলে বিপুল পরিমাণ চার্জ এইরকম একটা সিস্টেমে কি করা হয়, জমা করা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম ভেন ডি গ্রাফ মেশিন হচ্ছে এমন একটা সিস্টেম, যেখানে একটা গোলক পৃষ্ঠে একটা নির্দিষ্ট সিস্টেম অ্যাপ্লাই করে বিপুল পরিমাণ চার্জ কি করা হয়, জমা করা সম্ভব হয়। তাহলে এখানে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে, একটা হচ্ছে বিদ্যুৎ স্প্রেয়ার থাকে, একটা অপরিবাহী বেল্ট থাকে, যে বেল্টটা একটা নির্দিষ্ট, এই যে দুইটা অক্ষ আছে, এই দুইটা অক্ষকে কেন্দ্র করে ঘোরে। আর সেখানে একটা কি থাকে, গোলাকার গোলাকার অর্ধগোলক থাকে। আর অর্ধগোলক এবং বেল্টের মাঝখানে একটা স্পর্শক থাকে, যেটা কি করে, চার্জ পরিবাহী হিসাবে কাজ করে। এরপর দেখো জ্বালানি ট্রাকের যে কনসেপ্ট, এটা ভালো কনসেপ্ট। পেট্রোল বা অন্য জ্বালানি ট্রাক যখন তাদের জ্বালানি সরবরাহ করে, তখন তাদের খুব সতর্ক থাকতে হয়, যেন হঠাৎ করে কোনো বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হয়ে বড় কোনো বিস্ফোরণের জন্ম না দেয়। জ্বালানি ট্রাকের চাকার সাথে রাস্তার ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি হলে এটা ঘটতে পারে। এজন্য এই ধরনের ট্রাকের পেছনে ট্যাঙ্ক থেকে একটা শিকল ঝুলিয়ে দেওয়া হয়, সেটা রাস্তার সাথে ঘষা খেতে থাকে, যেন কোনো স্থির বিদ্যুৎ তৈরি হলে সেটার সাথে সাথে মাটিতে যেতে পারে। এটা তোমরা অনেক সময় দেখবা, সাধারণত যেগুলো পেট্রোলবাহী যে যে বড় ধরনের লরিগুলো আছে, ওগুলো দেখবে নিচের দিকে একটা তার ঝুলে থাকে, এটা মাটি থেকে একটুখানি উঁচুতে থাকে, বা অনেক সময় মাটিতে ঝুলানোই থাকে। তো এটা কিভাবে হয়, সাধারণত এই যখন জ্বালানিওয়ালা ট্রাকগুলো কি হয়, চলতে থাকে, তখন এর ভিতরে যে জ্বালানি আছে,
এই জ্বালানি এবং ট্রাকের যে যে ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কের যে ট্যাঙ্কটা সাধারণত ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়। তো এই ট্যাঙ্কের সাথে তোমার যে তেলের আছে, তেল এবং ট্যাঙ্কের মধ্যে সবসময় কি হয়, একটা ঘর্ষণ তৈরি হয়। ঘর্ষণ তৈরি হওয়ার ফলে সেখানে একটা কি হয়, স্থির বিদ্যুৎ এই তেলের মধ্যে কি হয়, জমা হয় এবং ট্যাঙ্কির মধ্যে জমা হয়। এটা একটা প্রসেস। আর দ্বিতীয় প্রসেস আছে যে টায়ার আছে, এই টায়ারের সাথে মাটির যে ঘর্ষণ আছে, এই মাটির ঘর্ষণের ফলেও এখানে স্থির বিদ্যুৎ জমা হয়। এই স্থির বিদ্যুৎ টায়ার থেকেও আবার কি হয়, ট্যাঙ্কিতে সঞ্চালিত হইতে পারে। ফলে এই তেলের মধ্যে যদি বিপুল পরিমাণ কি হয়, চার্জ জমা হয়, তাহলে এখানে কি হবে, একটা বিভব পার্থক্য তৈরি হবে। এই বিভব পার্থক্যের ফলে অনেক বিপুল পরিমাণ চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে। বজ্রপাতের ক্ষেত্রে যেরকম চার্জ, অনেক পরিমাণ চার্জ যখন ভূমির দিকে আসে তখন এটা কি হয়, আলো জ্বলে এবং বিস্ফোরণ হয়। ঠিক সেই রকম এখানে বিপুল পরিমাণ তেলের মধ্যে চার্জ যদি জমা হয়, তাহলে এই চার্জ কি যে কোনো একদিকে গতিশীল হতে পারবে, মাটির দিকে আসতে পারে বা ট্যাঙ্ক, তাহলে এইরকম বিভিন্নভাবে এখানে বিস্ফোরণ হতে পারে এবং সেক্ষেত্রে এই একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য যেটা করা হয়, এই ট্যাঙ্কির সাথে একটা কি করা হয়, তার মাটির সাথে এমনি ঝুলাই দেওয়া হয়, যাতে করে যে চার্জই তোমার তেলের মধ্যে বা টায়ার থেকে তেলে আসবে বা ট্যাঙ্কিতে আসবে, এটা যেহেতু পরিবাহী ট্যাঙ্কি, এই জন্য সঙ্গে সঙ্গে চার্জটুকু মাটিতে চলে যাবে, ফলে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। এটা খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আছে শীতপ্রধান দেশে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে এবং সেখানে স্থির বিদ্যুতের প্রভাব অনেক বেশি। এটা আমরা আগে দেখছি যে, বলছি যে তোমার চিরুনি নিয়ে যদি আমরা কি করি, আশ্রয়, তাহলে সাধারণত বর্ষাকালে এই পরীক্ষাটা করা যায় না, কারণ সেখানে বাতাসে জলীয় বাষ্প থাকে, স্থির বিদ্যুৎটা সহজে বাতাসে পাস হয়ে যায়। কিন্তু যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাহলে সেখানে স্থির বিদ্যুতের প্রভাবটা অনেক বেশি দেখা যায়। শীত প্রধান দেশে এটা বেশি দেখা যায়, এই জন্য তার কারণ ওখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। ইলেকট্রনিক্সের কাজ করার সময় নানা ধরনের আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। কিছু কিছু আইসি তাদের পিনে অল্প ভোল্টেজের তারতম্যের কারণে নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো খুব অল্প ভোল্টেজে যেহেতু কাজ করে, তাহলে ভোল্টেজ একটু কম বেশি হলে এটা নষ্ট হয়ে যেতে পারে। কাজেই ইলেকট্রনিক্সের কাজ করার সময় শুধু হাত দিয়ে স্পর্শ করার কারণেই একটি মূল্যবান আইসি কিংবা সার্কিট বোর্ড নষ্ট হয়ে যেতে পারে। তার কারণ হাত দিয়ে যদি স্পর্শ করি, তাহলে মানুষের শরীর হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহী, ফলে হাত দিয়ে যদি স্পর্শ করি তাহলে দুইটা সার্কিট যখন যদি একসাথে কানেক্টেড হয়ে যায়, তখন এখানে বিদ্যুৎ প্রবাহ হবে, এই জন্য এটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে কাজ করার জন্য পুরো টেবিলের উপরের অংশ বিদ্যুৎ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি ভূমির সাথে সংযুক্ত করে দেওয়া হয়। কেন ভূমির সাথে সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে সেখানে যদি একটুখানিও ভোল্টেজ কি হয়, বিভব পার্থক্য তৈরি হয়ে যায় বা কোথাও চার্জ জমা হয় বা কিছু একটা হয়, এটা যেন সঙ্গে সঙ্গে মাটিতে চলে যায়। একই সাথে যে কাজ একই সাথে যে কাজ করে তার হাতেও বিদ্যুৎ পরিবাহী স্ট্রাপ ভূমির সাথে সংযুক্ত করা হয়। তাহলে কেন, যাতে একটুখানি স্থির বিদ্যুৎ তৈরি হলেই বা বিভব পার্থক্য তৈরি হলে সেটা যেন ভূমির সাথে যুক্ত হয়ে এটা কি হয়ে যায়, তোমার নিউট্রাল হয়ে যেতে পারে। ঠিক আছে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এরপর আছে বজ্র নিরোধক, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। আকাশে মেঘ জমা হয় অনেক সময় জলীয় বাষ্প যখন উপরে উঠতে থাকে, তখন সেই জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে কিছু ইলেকট্রন আলাদা হয়ে নিচের মেঘগুলোর মাঝে জমা হতে থাকে। তাহলে এটা মেঘে মেঘে ঘর্ষণের ফলেও যেমন হয়, একইভাবে জলীয় বাষ্প যখন একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে উঠতে থাকে, তখনও তাদের মধ্যেকার ঘর্ষণের ফলেও কিছু ইলেকট্রন নিচের যে মেঘগুলো আছে সেই মেঘে জমা হতে পারে। তখন স্বাভাবিকভাবেই উপরের মেঘের মাঝে ইলেকট্রন কম পড়ে, তাহলে নিচের মেঘে যেহেতু ইলেকট্রন বেশি হয়েছে, উপরের মেঘে ইলেকট্রন কম পড়ে এবং সেখানে ধনাত্মক চার্জ জমা হয়। তাহলে নিচের মেঘে যখন ইলেকট্রন জমা হয় জলীয় বাষ্পের ঘর্ষণে, তাহলে উপরের মেঘে কি হয়, বিপরীত যে চার্জ আছে আমরা দেখছি আবেশ, এক জায়গায় ধনাত্মক হইলে ওর পাশাপাশি কি হয়, ঋণাত্মক জমা হয়। তাহলে নিচের মেঘে যেহেতু, তাহলে এটা হচ্ছে নিচের মেঘ, এখানে যখন ইলেকট্রন জমা হয়, তাহলে নিচের মেঘে যখন তোমার কি জমা হয়, ইলেকট্রন জমা হয় বা নেগেটিভ চার্জ জমা হয়, তাহলে উপরের মেঘের এই লেয়ারে কি হয়, প্রোটন বা পজিটিভ চার্জ কি হয়, জমা হয়। তো এই যখন যখন এই ডিফারেন্সটা কি হয়, যখন অনেক বেশি হয়, এই ডিফারেন্সটা যখন কি হয়, অনেক বেশি হয়, মেঘের ভেতরে যখন প্রচুর চার্জ জমা হয়, তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য মেঘের ভেতরে বড় স্পার্ক হয়, অর্থাৎ
ব্যালেন্স হওয়ার জন্য এদিকের ইলেকট্রনগুলো ওইদিকে বা ওইদিকের প্রোটনগুলো এইদিকে আসে। সাধারণত ইলেকট্রনই যাতায়াত করে, তাহলে প্রচন্ড বেগে উপরের দিকে যায়, এটাকেই বলা হচ্ছে স্পার্ক। তাহলে স্পার্ক জিনিসটা মেইনলি হচ্ছে যে একসাথে অনেক পরিমাণ ইলেকট্রন এক জায়গা থেকে বা অনেক পরিমাণ চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হঠাৎ করে যায় সেটাকে আমরা বলি স্পার্ক। আবার হঠাৎ করে আগুন জ্বললেও সেটাকে আমরা স্পার্ক বলি। তো বড় স্পার্ক হয় যেটাকে আমরা বিজলি বা বিদ্যুৎ চমকানো বলি। মাঝে মাঝে আকাশে মেঘে এত বেশি চার্জ জমা হয়, তাহলে ওই যে যখন সাধারণ বিদ্যুৎ চমকায় তখন বুঝতে হবে একটা মেঘ থেকে আর একটা মেঘে এই চার্জের কি হচ্ছে, স্থানান্তর হচ্ছে। আর মাঝে মাঝে আকাশে মেঘে এত বেশি চার্জ জমা হয় যে সেগুলো বাতাসকে আয়নিত করে আক্ষরিক অর্থে দ্রুত বেগে মাটিতে নেমে আসে, তখন এটাকে আমরা বজ্রপাত বলি। তাহলে সাধারণ বিদ্যুৎ চমক হচ্ছে একটা মেঘ থেকে আর একটা মেঘের মধ্যে চার্জের প্রবাহ, আর বজ্রপাতটা হচ্ছে মেঘ থেকে বাতাসের মধ্য দিয়ে মাটিতে কি চার্জের প্রবাহ। তাহলে তোমরা আশা করি সাধারণ বিজলি এবং বজ্রপাতের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো, ঠিক আছে। এবং বজ্রপাতের ক্ষেত্রে বাতাস আয়নিত হয়, যেহেতু বাতাসের মধ্যে প্রচুর পরিমাণ চার্জ কি হয় বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় মাটিতে আসে, তো এই ক্ষেত্রে আয়নিত হয়ে যায়। এটা আমরা তখন এই অবস্থাটাকে আমরা কি বলি, প্লাজমা অবস্থা বলি। তো বজ্রপাতের সময় মেঘ থেকে বিশাল পরিমাণ চার্জ পৃথিবীতে নেমে আসে, বাতাসের ভেতর দিয়ে যাওয়ার সময় সেটা বাতাসকে আয়নিত করে, তখন সেখানে প্রচন্ড তাপ, আলো আর শব্দ তৈরি হয়। এই বিশাল পরিমাণ চার্জ যেখানে হাজির হয় সেখানে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, এটা আমরা জানি। তো বজ্রপাতের সময় লক্ষ এম্পিয়ারের মতো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং এই বিদ্যুৎ প্রবাহের জন্য বাতাসের তাপমাত্রা 20 থেকে 30,000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায়, যেটা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা থেকেও বেশি। এই জন্য একটা বড় রকমের বজ্রপাত যখন কোনো ব্যক্তির উপর পড়ে বা গাছের উপর পড়ে সেটা কি হয়ে যায়, পুরো একদম ছাই অঙ্গারের মতো হয়ে যায়, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। তাহলে একটা বড় ধরনের বজ্রপাতে পৃথিবীর চেয়েও সূর্যের চেয়েও বেশি তাপ উৎপন্ন হতে পারে, লক্ষ লক্ষ এম্পিয়ার তৈরি হয়। তাহলে বুঝতে পারছো এটা কত ভয়ঙ্কর একটা জিনিস। আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়ছি যে এই শক্তিটাকেও কি করা যেতে পারে, কাজে ব্যবহার করা যেতে পারে, বাট এটাকে ব্যবহার করার মতো অত বেশি ইনস্ট্রুমেন্ট এখনো কি করতে পারে নাই, আধুনিক বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। এত এই যে লক্ষ লক্ষ এম্পিয়ার বিদ্যুৎ কোথায় জমা রাখবে, এত তাপ কিভাবে তারা ব্যালেন্স করবে। তো এই কারণে এই তাপমাত্রার কারণে আমরা নীলাভ সাদা আলোর একটা ঝলকানি দেখতে পাই। তাপমাত্রার কারণে আরো একটা ব্যাপার ঘটে, বাতাসটুকু উত্তপ্ত হয়ে ফুলে ফেপে উঠে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, পরের মুহূর্তে বাইরের বাতাস এসে সেই শূন্যস্থান পূরণ করে। পুরো বিষয়টি ঘটে অতি অল্প সময় এবং একটি গগন বিদারী শব্দ হয়। তাহলে এখানে অনেকগুলো ঘটনা ঘটে, আলো হয়, ওখানকার বাতাসগুলো উত্তপ্ত হয়ে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, আবার পর মুহূর্তে বাইরের বাতাস সেখানে এসে কি হয় সেই জায়গাটা পূরণ করে, ফলে সবগুলো ঘটনা মিলে এখানে একটা গগন বিদারী শব্দ হয়। তো বাতাসের গতি শব্দের চাইতে দ্রুত হলে তাকে শক ওয়েভ বলে। তাহলে এখানে একটা এমসিকিউ আসে, তো বাতাসের গতি যখন শব্দের গতির চেয়ে দ্রুত হয় তখন সেটাকে বলা হয় শক ওয়েভ। এবং শক ওয়েভ কোথায় তৈরি হয়, বজ্রপাতের সময় শক ওয়েভ তৈরি হয়। এখানে কি হয়, এই যে বাতাস কি হচ্ছে, এই যে তোমার অনেক বজ্রপাতের ফলে এই যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বাতাস কি হচ্ছে, নির্দিষ্ট জায়গার বাতাস প্রচন্ড হয়ে উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হয় এগুলো প্রসারিত হয়ে কি হয় বাইরের দিকে চলে যায়, আবার সেটা কি ভিতরের দিকে আসে, বাইরের দিকে যায় আবার ভিতরের দিকে আসে। এই যে বাতাসের গতিটা, এই বাতাস যে কি হলো তোমার বাইরের দিকে গেল আবার ভিতরের দিকে আসলো, বাইরের দিকে গেল আবার কি ভিতরের দিকে আসলো, এই যে যাতায়াতের যে গতিটা, এই গতিটা শব্দের বেগের চেয়েও কি হয় বেশি হয়। তাহলে এখানে বাতাসের গতি, এই বাতাস সম্প্রসারিত হইলো আবার সংকুচিত হইলো, এই বাতাসের যে এই বেগ এটা শব্দের বেগের চেয়েও কি হয়ে যায় বেশি হয়, অনেক দ্রুত হয় এটা। তো এই জন্য এটাকে বলা হয় শক ওয়েভ এবং এটা বজ্রপাতের সময় কি হয় তৈরি হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, শক ওয়েভ কি এবং শক ওয়েভ কখন তৈরি হয়। তাহলে শক ওয়েভ হচ্ছে বাতাসের গতি শব্দের গতি চাইতে দ্রুত হলে তাকে শক ওয়েভ বলে, বজ্রপাতের সময় শক ওয়েভ তৈরি হয়। কিভাবে তৈরি হয়, তাহলে এইভাবে তৈরি হয় যে তাপমাত্রার কারণে যে বাতাস আছে ওখানকার, এই বাতাস উত্তপ্ত হয়ে ফেলে ফেপে বাইরের দিকে ছড়িয়ে পড়ে এবং পর মুহূর্তে বাইরের বাতাস এসে আবার
ওই জায়গাটাকে পূরণ করে নেয়। এই যে বাতাস ছড়িয়ে পড়ে এবং শূন্যস্থান পূরণ করে, এটা বাতাসে শব্দের বেগের চেয়েও কি হয়, অনেক দ্রুত গতিতে ঘটনাটা ঘটে। তো আলোর ঝলকানি এবং শব্দ একই সাথে তৈরি হয়। শব্দ এবং আলো একই সাথে তৈরি হয়, কিন্তু আমরা আলোটাকে আগে দেখি তখন আলোর গতিবেগ বেশি এবং সেটা প্রায় আমরা সাথে সাথেই দেখতে পাই। তাহলে আমরা যখন আলো দেখি তখনই মূলত কি হয়, বজ্রপাত তৈরি হয়, বাট শকওয়েভ তৈরি হয়, বাট শব্দটাকে আমরা অনেক পরে শুনি, শব্দের বেগ অনেক কম। তাহলে শব্দের গতি 330 মিটার/সেকেন্ডের মতো হয়, অর্থাৎ 1 কিলোমিটার যেতে 3 সেকেন্ড সময় লাগে। কাজেই আলোর কত সেকেন্ড পর শব্দটা শোনা গেছে, সেখান থেকে আমরা বজ্রপাতটা কত দূরে হয়েছে সেটা আমরা অনুমান করতে পারি। মানে আমরা যদি মাপতে পারি যে আলো দেখলাম, মানে আলো আসতে প্রায় কোনো সময়ই লাগে না, আলো যেহেতু 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড যায়, আর সেক্ষেত্রে মেঘগুলো তো কয়েক কিলোমিটার উপরেই থাকে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে আলোটাকে আমরা ওই সময়ই দেখি। তাহলে আলো যখন তৈরি হলো, সেক্ষেত্রে আলোটা দেখার পর কতক্ষণ পর শব্দ হইলো, তো এই ডিস্টেন্সটা যদি আমরা মাপি, তাহলে যদি 1 সেকেন্ড হয়, তাহলে বুঝতে হবে সেটা 303 মিটার দূরে বজ্রপাত হয়েছে। আলো দেখার পর যদি 2 সেকেন্ড পর আমরা শব্দ শুনতে পাই, তাহলে 660 মিটার। এরকম করে আমরা কি করতে পারবো, কত দূরে বজ্রপাত হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। আর প্রায় আনুমানিক ভাবে 3 সেকেন্ড কি হয়, 3 সেকেন্ডের জন্য 1 কিলোমিটার। ওই যে তাহলে 3 990 হচ্ছে হিসাব করলে। তো এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 990 হয়। তো আনুমানিক 3 সেকেন্ডের জন্য 1 কিলোমিটার, 3 সেকেন্ড পর। তো বজ্রপাতের সময় যেহেতু আকাশে আকাশের মেঘ থেকে বিদ্যুৎ প্রবাহ নিচের দিকে নেমে আসে, তাহলে এখানে মেঘ থেকে বিদ্যুৎ প্রবাহ নিচে আসে, তাই এটা সাধারণত উঁচু জিনিসকে আঘাত করে। এই যে আমি এটা দেখিয়েছি। তাই বজ্রপাত থেকে রক্ষা করার জন্য উঁচু বিল্ডিং এর উপর কি করা হয়, একটা ধাতব একাধিক সুচালো মুখযুক্ত শলাকা লাগানো হয়, যেন কি হয়, বিদ্যুৎগুলো ওই সুচালো ধাতব দিয়ে কোথায় মেঘের দিকে উঠতে পারে, বা মেঘের যে বজ্রগুলো আছে, চার্জগুলো আছে, সেগুলো যেন ওই তোমার যে সুচালো মুখযুক্ত যে শলাকা আছে পরিবাহী তারের, সেটার মধ্যে দিয়ে মাটিতে যেতে পারে। সেটা মোটা সেটা হচ্ছে মোটা বিদ্যুৎ সুপরিবাহী তার দিয়ে মাটির গভীরে নিয়ে যাওয়া হয়। এর পেছনে বিজ্ঞানটুকু খুবই সহজ, আমরা আগেই দেখেছি, চার্জযুক্ত কোনো কিছু চার্জহীন কোনো কিছুর কাছে আনলে সেটা বিপরীত, এই যে যেটা ওটা আমি ব্যাখ্যা করছি প্রথম দিকেই, আনলে সেটা বিপরীত চার্জে আবেশিত হয়। তাই বজ্রপাত হওয়ার উপক্রম হলে বজ্র শলাকাতে ধনাত্মক চার্জ জমা হয়, তখন মেঘের ঋণাত্মক চার্জ জমা হয়, আর বজ্র শলাকাতে ধনাত্মক চার্জ জমা হয়, এবং ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এবং সুচালো শলাকা থাকার কারণে সেখানে তীব্র তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তাহলে অল্প জায়গায় অনেক বেশি পরিমাণ চার্জ জমা হয়, যেহেতু চিকন, এই জন্য অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই তড়িৎ ক্ষেত্রের কারণে আশেপাশে থাকা বাতাস, জলীয় বাষ্প আয়নিত হয়ে যায় এবং আকাশের দিকে উঠে মেঘের ঋণাত্মক চার্জকে চার্জহীন করে এবং বজ্রপাতের আশঙ্কাকে কমিয়ে দেয়। অনেক উঁচু বিল্ডিংয়ে যখন বজ্র শলাকা রাখা হয়, সেটি প্রায় সময়ই সত্যিকার বজ্রপাত গ্রহণ করে, আর বিশাল পরিমাণ চার্জকে সেই দণ্ড নিরাপদে মাটির ভেতরে নিয়ে যায়। আকাশ থেকে নেমে আসা বিদ্যুৎ অনিয়ন্ত্রিতভাবে না গিয়ে এই মোটা তার দিয়ে গিয়ে গভীর হয়ে নিচে যাবে। তাহলে এটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে চার্জ যখন নিচে নেমে আসে, তখন ওই শলাকা দিয়ে মাটিতে চলে যায়, আবার নেমে আসার আগেও সে ওটাকে নিউট্রালাইজ করে দিতে পারে। সেটা কিভাবে করতে পারে, সেটা হচ্ছে যখন এই শলাকার, তাহলে উপরের মেঘে যখন কি হয়, নেগেটিভ চার্জ কি হয়, জমা হয়, তাহলে এখানে পজিটিভ চার্জ জমা হয়। এটা যেহেতু অনেক চিকন, তাহলে এখানে ওইটাকে ওর সমপরিমাণ ধনাত্মক চার্জ এত ছোট্ট একটা জায়গায় তৈরি হয়, তাহলে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এখানে, ফলে এই তড়িৎ অনেক পরিমাণ চার্জ জমা হয় এখানে, মাটি থেকে এই চার্জগুলো মিলালেই এখানে চলে যায় কার আকর্ষণে, এই যে মেঘের ইলেকট্রনের আকর্ষণে। এখানে কি হয়, প্রচুর পরিমাণ পজিটিভ চার্জ জমা হয়। পজিটিভ যখন জমা হয়, তখন আশেপাশের বাতাসগুলো কি হয়, আয়নিত হয়, এগুলো সোজা উপরে মেঘের কাছে চলে যায়। তখন এই পজিটিভ চার্জগুলো কি হয়, ওর সাথে গিয়ে এটাকে নিউট্রাল করে দেয়। অথবা এই নেগেটিভ চার্জটা যখন আসে, তখন কি করে, এই শলাকাকেই আকর্ষণ করে, তখন এই শলাকা দিয়ে সেটা কোথায় চলে যায়, মাটিতে চলে যায়। তাহলে দুইভাবেই ওটা কি করে, বজ্র নিরোধক হিসেবে কাজ করে। সে 1 নম্বর হচ্ছে বজ্রপাতের আশঙ্কা কমায়,
2 নম্বর হচ্ছে বজ্রপাত হলেও তো সেই বজ্রপাতের চার্জগুলোকে নিরাপদে মাটিতে নিয়ে যায়। সূচালো শলাকায় শুধু যে বজ্রপাত হয় তা নয়, এই সূচালো শলাকা দিয়ে বিপরীত চার্জ বের করে মেঘের মাঝে জমে থাকা চার্জকে নিষ্ক্রিয় করতে পারে। এই যে এখান থেকে চার্জ আছে, এটাকে উপরে গিয়ে, যেটা বললাম আর কি, বজ্রপাতের আশঙ্কাকে কমায় দেয় উপরে গিয়ে। এই কারণে উঁচু বিল্ডিংগুলোতে বজ্রপাত নিরোধক শলাকা লাগানো বজ্রপাতের আশঙ্কা কমে যায়। তাহলে বজ্র নিরোধক শলাকার দুইটা কাজ। একটা হচ্ছে সে চার্জ কি করে আকাশে ছুঁড়ে মারে, সহজ কথায় ছুঁড়ে মেরে মেঘ পর্যন্ত বিপরীত চার্জ নিয়ে গিয়ে সেটাকে নিউট্রাল করে দিয়ে বজ্রপাতের আশঙ্কা কমায়। আবার যদি বজ্রপাত হয়েও যায় তাহলে সে বজ্রপাতের চার্জগুলোকে নিজের দিকে আকর্ষণ করে সেটাকে মাটিতে নিয়ে যায়। তাহলে এই দুইভাবে কি হয়, বজ্র নিরোধক শলাকা কাজ করে। এরপর আছে স্থির বৈদ্যুতিক রং স্প্রে। গাড়ি, মোটরসাইকেল, স্টিলের আলমারি বা অন্যান্য ধাতব জিনিস রং করার জন্য আজকাল স্থির বৈদ্যুতিক রং স্প্রে করা হয়। স্প্রেগুলোতে রঙের খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি করা হয় এবং স্প্রে থেকে বের হওয়ার সময় চার্জযুক্ত হওয়ার কারণে একটি কণা অন্যকে বিকর্ষণ করে ছড়িয়ে পড়ে এবং সেই কারণে বড় জায়গায় খুবই মসৃণভাবে রং করা সম্ভব হয়। রঙের কণাগুলোকে চার্জ করার জন্য রং স্প্রে করার সুচালো মাথাটি একটা উঁচু বিভব উৎসের সাথে সংযুক্ত করে নেওয়া হয়। যে জিনিসটিকে চার্জ করা হবে, যে জিনিসটিকে চার্জ না, যে জিনিসটিকে রং করা হবে সেটি বিপরীত বিভবে কিংবা ভূমির সাথে সংযুক্ত করে না, নিউট্রাল বা ভূমি। রঙের ক্ষুদ্র ক্ষুদ্র কণা আধানযুক্ত হওয়ার কারণে জিনিসটির দিকে আকর্ষিত হয় এবং সেখানে খুবই দৃঢ়ভাবে সংযুক্ত হয়। শুধু তাই নয়, রঙের কণাগুলো বৈদ্যুতিক বলরেখা বরাবর গিয়ে কাঠামোর যে অপ্রকাশ্য স্থান আছে সেখানে পৌঁছাতে পারে এবং রঙের আস্তরণ তৈরি করতে পারে। তো এটা খুব সুন্দর একটা প্রসেস। এই প্রসেসে যেটা করা হয়, তোমার একটা সূক্ষ্ম নল দিয়ে কি করা হয়, স্প্রে কি করা হয় এখানে স্প্রে একটা পাত্র থাকে, এই পাত্রে স্প্রে রং থাকে। তো এই সূক্ষ্ম নল দিয়ে কি করা হয়, এটা করা হয় এবং এই দিকে যে বস্তুকে কি করা হয়, স্প্রে করা হয় সেটাকে একটু দূরে রাখা হয় এরকম। এবং এইটাকে সাধারণত এই যে নলটাকে আছে, এই নলটাকে তোমার কি করা হয়, পজিটিভ বা নেগেটিভ চার্জে চার্জিত করা হয় জেনারেলি। যে চার্জে চার্জিত করা হোক এই নলটাকে, এই স্প্রের যে মাথাটা, এখন এখান থেকে যখন রঙের ছোট ছোট কণাগুলো বের হবে তখন এই কণাগুলো এর থেকে কি করবে, এই চার্জ সংগ্রহ করে তারা চার্জিত হয়ে যাবে। এখন যে বস্তুকে চার্জ করা হবে তাকে যদি মাটির সাথে কানেক্টেড করা হয় তাহলে নিউট্রাল থাকবে, অথবা তাকে যদি পজিটিভ হয় অথবা নেগেটিভ চার্জে চার্জিত করা হয়, যেটাই করে হোক না কেন সে যেন, আমরা জানি নিউট্রাল করলেও সেটা চার্জকে আকর্ষণ করে, আমরা জানি চার্জিত বস্তু অচার্জিত বস্তুকে আবেশিত প্রক্রিয়ায় কি করে, আকর্ষণ করে। আবার বিপরীত চার্জ হলেও সেটা আকর্ষণ করে। এরপর কি হবে, এখানে যেহেতু প্রচন্ড বেগে তোমার ছোট ছোট আলোর রঙের কণাগুলো বের হয়, তাহলে এগুলো দুইটা কাজ করে, রঙের কণাগুলো পরস্পরকে বিকর্ষণ করে, ফলে প্রত্যেকটা কণা কি হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। প্রত্যেকটা কণা কি হয়, আলাদা আলাদা হয়ে বল রেখা বরাবর কি হয়, তারা গতিশীল হয়, বল রেখা বরাবর গতিশীল হয় এইরকম। এই জন্য, এবং এগুলো অত্যন্ত ছোট ছোট কণা হওয়ার ফলে বল রেখাগুলো প্রচন্ড কি হয়, অত্যন্ত ঘন ঘন হয়, কিন্তু প্রত্যেকটা কণা আলাদা আলাদা থাকে। এই জন্য এই স্প্রের মধ্যে এমন কোনো জায়গা থাকে না যেখানে কি স্প্রের কোনো রঙের কোনো কণা গিয়ে প্রবেশ করে না। কারণ বল রেখা তো চিকন চিকন বল রেখা, অনেক সূক্ষ্ম বল রেখা এই বস্তুর প্রত্যেকটা পয়েন্টে গিয়ে কি করে, ছেদ করে। তাহলে এবং ওই বল রেখায় বরাবর এই রঙের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো গিয়ে পুরো বস্তুর মধ্যে ইউনিফর্মলি গিয়ে ডিস্ট্রিবিউট হয়। আমরা তুলি দিয়ে যদি রং করি সেক্ষেত্রে দেখা যায় যে বস্তুর মধ্যে যেটা ছোট ছোট পোর গুলো আছে, তোমার রঙের মধ্যে যে লিকুইড থাকে, এই লিকুইডের পৃষ্ঠটানের কারণে এটা অনেক সময় ওই ছোট ছোট ছিদ্রগুলোতে প্রবেশ করে না। কিন্তু এই প্রসেসে করলে ওই বোর্ডের মধ্যে যে যাকে রং করা হবে, বোর্ডের মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকলেও ওর মধ্যেও কি হয়, রঙের কণা ঢুকে যায়। তখন বিপরীত ধর্মী চার্জের কি হয়, আকর্ষণের কারণে তড়িৎ বল রেখা বরাবর কণার সূক্ষ্ম সূক্ষ্ম কণা প্রত্যেকটা জায়গা থেকেই সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। তাহলে এই ছিল অধ্যায়ে। এরপর আমরা যদি এখানে প্রশ্নগুলোর দিকে আসি, তাহলে খুব ইজি প্রশ্ন এগুলো। চার্জের ক্ষুদ্রতম একটি মান আছে, সেটি হচ্ছে কি এত, এরকম কি ভরের একটি ক্ষুদ্রতম মান আছে। তো ভরেরও এরকম একটা ক্ষুদ্রতম মান আছে, সেটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের ভর। সেটা হচ্ছে কি, তার কারণ আমরা জানি যে সবকিছুর মূলে আছে কি, ইলেকট্রন এবং প্রোটন এবং কি
নিউট্রন। তো ইলেকট্রনের ভরগুলোকে আমরা কি করি, নগণ্য ধরি। তাহলে একটা আমরা জানি যে পরমাণুর যে ভর সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভরটাই আছে পরমাণুর ভর, অর্থাৎ তার নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে থাকে কি ইলেকট্রন। সেক্ষেত্রে আমরা ভরের এরকম ক্ষুদ্রতম মানকে নিউক্লিয়াস বলতে পারি। কি বলতে পারি, নিউক্লিয়াস বলতে পারি, অথবা প্রোটনকে এবং নিউট্রনকে বলতে পারি। এখন এগুলোই হচ্ছে কি মেইনলি একটা পদার্থের কি ভরের উৎস। তাহলে একটা পদার্থের মেইন ভরের উৎসটা হচ্ছে কি তার নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং প্রোটন এবং নিউট্রনের মোট ভরটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর। এবং ইলেকট্রনের ভর খুবই নগণ্য, এই জন্য একটা পরমাণুর ভর আছে মূলত তার নিউক্লিয়াসের ভর। এবং এইরকম অসংখ্য পরমাণু দিয়ে বা অণু দিয়ে একটা পদার্থ কি হয়, তৈরি হয়। তার মানে একটা পদার্থের যে ভরটা মেনলি নিউক্লিয়াস থেকেই আসে। সেই ক্ষেত্রে আমরা ভরের এই ক্ষুদ্রতম জিনিসটাকে বলতে পারি নিউক্লিয়াস, অথবা বলতে পারি প্রোটন, বা আরো ভালোভাবে স্পেসিফিক যদি বলতে পারি তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এটা বলতে পারি। আর একটুখানি যদি ভাবে বলে তাহলে সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে। তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, বর্ষাকালে স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো ঠিক কাজ করে না কেন? কেন করে না? তার কারণ স্থির বিদ্যুৎ, বর্ষাকালে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প বিদ্যুৎ সুপরিবাহী হয়, এবং স্থির বিদ্যুতের পরিমাণ সাধারণত খুব বেশি হয় না, অল্প একটু চার্জ জমা হয়। এগুলো খুব সহজেই কি হয়, বাতাসের মধ্যে চলে যায়। ঠিক আছে। এরপর হচ্ছে দুটো একক দুটো এক আকারের ধাতবগুলোকে স্পর্শ না করে তাদের মাঝে সমান ও বিপরীত চার্জ দিতে পারবে কিভাবে? ঠিক আছে। তাহলে দুটো ধাতব গোলক তুমি যদি স্পর্শ না করো তাহলে তাদের মধ্যে সমান এবং বিপরীত চার্জ কিভাবে দেবা? এখন একটা আর একটাকে স্পর্শ না করে, আমি স্পর্শ না করে, এটা তো বোঝা গেল না। তাহলে যেটাই হোক না কেন, ওই যে আমরা যেটা করব, দুইটা গোলককে কি করব, পাশাপাশি রাখবো। এই গোলকটাকে পাশাপাশি রাখলাম, এই গোলকটাকে কি করলাম, এর কাছে রাখলাম। এইখানে যদি আমরা কি করি, পজিটিভ পজিটিভ চার্জ দিয়েছে, তাহলে আমরা জানি এর সমপরিমাণ নেগেটিভ এখানে জমা হবে, আর পজিটিভ এখানে যদি আমরা কি করি, পজিটিভ চার্জ দিই। ঠিক আছে। এখানে সে আমরা যদি কি দিই, পজিটিভ চার্জ দিই, তাহলে এখানে সমপরিমাণ নেগেটিভ জমা হবে, আর এখানে কি হবে, পজিটিভ জমা হবে। এরপর দুইটাকে আলাদা করে দিলেই কি হবে, সমান ও বিপরীত চার্জে চার্জ দিতে হবে। এখন তাকে আমরা স্পর্শ করব না, ওরা পরস্পরকে স্পর্শ করবে না, এটা তো বোঝা যাচ্ছে না। ওটাকে আমরা স্পর্শ করব না, তো এইভাবে আমরা করব। তাহলে প্রথমে এই দুইটাকে এক জায়গায়, বইয়ের দেওয়া আছে, এক জায়গায় আমাদের কি করতে হবে, লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে লাগিয়ে দিতে হবে। তো ছবিটা ভালো হইলো না। তো এরপর হচ্ছে যে ধারক বা ক্যাপাসিটরকে যদি একটি পাত্রের সাথে তুলনা করা হয় তাহলে বিভবকে কিসের সাথে তুলনা করা হবে? তাহলে বিভবকে যে আমি বলছি এটা উচ্চতা, পানির উচ্চতার সাথে তুলনা করা যেতে পারে। কোনো বিন্দুতে কোনো বিন্দুতে তড়িৎ তড়িৎ বিভব শূন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য নয়, এটি কি সম্ভব কি না? ঠিক আছে। তো সাধারণত একটা গোলকের ক্ষেত্রে এরকম হয়। তাহলে গোলকের ক্ষেত্রে তোমার তড়িৎ ক্ষেত্র শূন্য হয় না, কিন্তু এর তড়িৎ বিভব কি হয়ে যায়, শূন্য হয়। গোলকের ভিতরে প্রত্যেকটা গোলকের একটা অভ্যন্তরে এখানে বিভব কি থাকে না, কিন্তু তড়িৎ ক্ষেত্র থাকে। ঠিক আছে। এরপর হচ্ছে যে তার কারণটা হচ্ছে, এটা তোমরা যদি একটু চিন্তা করো তাহলেই পেরে যাবা। তাহলে আমরা জানি যে একটা গোলকের ক্ষেত্রে তোমার চার্জগুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়। ফলে সেক্ষেত্রে গোলকের ভিতরে যে পয়েন্টেই নিয়ে আসি না কেন, এখানে চতুর্দিক থেকে সমানভাবে চার্জগুলো একটা, এখানে যদি গোলকের ভিতরে অভ্যন্তরে যদি একটা কি করা হয়, কিউ পরিমাণ চার্জকে রাখা হয়, তাহলে চতুর্দিকে চার্জগুলো দিয়ে সমানভাবে সেটা কি হয়, আকৃষ্ট হয়। তাহলে এখানে বিভবটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান প্রত্যেকটা পয়েন্টে কি হয় না, সমান সমান হয় না। কারণ ই সমান আমরা কি জানি, কে কিউ বাই আর স্কয়ার। তাহলে এটা ডিস্টেন্সের উপর নির্ভর করে প্রত্যেকটা পয়েন্টে কি হয়, তোমার এর মান আলাদা আলাদা হয়। কিন্তু গোলকের বিভবের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, কে কিউ বাই আর। তো কে কিউ বাই আর হইলেও এটা হচ্ছে মূলত পৃষ্ঠের বিভব। এটা মূলত কার বিভব, এটা গোলকের পৃষ্ঠের কোন একটা বিন্দুর বিভব। আর গোলকের এই বিভবটা শুধুমাত্র পৃষ্ঠের, গোলকের ভিতরে এই বিভবটা কাজ করে না। গোলকের ভিতরে
এই গোলকের পৃষ্ঠ থেকে শুরু করে গোলকের ভিতরে পুরো জায়গাটাতেই কি করে, এই সেম বিভবটাই কাজ করে। কেন করে ওটা বললাম, যে কোনো জায়গায় যদি আমরা চার্জ রাখি তাহলে সব চতুর্দিক থেকে সমানভাবে সেটা আকর্ষিত হয়। তো একটা গোলকের ক্ষেত্রে একটা গোলকের অভ্যন্তরের কোনো বিন্দু, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কি, একটা গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব শূন্য হইলেও তড়িৎ ক্ষেত্র শূন্য নয়। এরপর আছে পরমাণুর গঠনের ভিত্তিতে কোনো বস্তুর আহিত হওয়ার ঘটনা ব্যাখ্যা করো। তাই এটা আমরা প্রথমেই করছি। পরমাণুর গঠন অর্থাৎ ইলেকট্রন প্রোটনের যে বিষয়টা, ইলেকট্রন কেউ যদি দেয় তাহলে সেটা ধনাত্মক হয়, ইলেকট্রন যদি কেউ নেয় তাহলে সেটা ঋণাত্মক হয়। তো কোনো বস্তুকে ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে আহিত করা যায়? তাহলে ঘর্ষণ পদ্ধতিতে আহিত করলে একটা বস্তুকে যদি আরেকটা বস্তুতে ঘষা হয় তাহলে সেটা কি হয়, যে বস্তুর ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি আছে সেই বস্তুটা অন্য বস্তুর থেকে ইলেকট্রনকে নিয়ে নেয়, তো সে ঋণাত্মক হয়, অন্যটা ধনাত্মক হয়। তড়িদাবেশ কি? তো তড়িদাবেশ এগুলো সবই পড়িয়েছি, আমি আর এগুলো বসে সময় নষ্ট করতেছি না। আবেশী আধান এবং আবিষ্ট আধান, এই জিনিসটা মাথায় রাখো, এটা নিয়ে আলোচনা করা হয়নি, আবিষ্ট এবং আবেশী আধান। তাহলে এই যে একটা, মনে করো দুইটা বস্তু, এই বস্তু, তাহলে এটার মধ্যে আধান আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর এর প্রভাবে এটা নেগেটিভ আর এইদিকে কি হলো, পজিটিভ তৈরি হলো, তাহলে এখানে তড়িৎ আবেশ হইলো। তাহলে এই যে এখানে যে আধানটা তৈরি হলো এগুলোকে বলা হচ্ছে কি আবিষ্ট আধান, এটাকে বলা হচ্ছে কি আবিষ্ট আধান। আর যে আবেশ করলো, যে অন্যের মধ্যে আবেশ ঘটাইলো সে হচ্ছে আবেশী। তাহলে যে আবেশ ঘটায় সে হচ্ছে আবিষ্ট, আর যার মধ্যে আবেশ ঘটার ফলে যার উদ্ভব হয় সে হচ্ছে আবিষ্ট আধান। তাহলে যেটা নতুন উৎপন্ন হইলো সেটা হচ্ছে আবিষ্ট আধান, আর যে আধানটা আগে থেকেই ছিল সেটা হচ্ছে আবেশী আধান। যে মানে যে আধানটা আবিষ্ট করে, যে আবিষ্ট আধান উৎপন্ন করে সেটা হচ্ছে আবেশী আধান, আর আবেশী আধান যে আধান তৈরি করে সেটা হচ্ছে আবিষ্ট আধান। তাহলে এটা হচ্ছে ফলাফল, আর আবেশী আধান হচ্ছে কারণ। তো এরপর আছে কোনো বস্তুকে আবেশ পদ্ধতিতে কিভাবে আহিত করা যায়, এটা তো আমরা অনেক আলোচনা করছি। স্বর্ণপাত তড়িৎবিক্ষণ যন্ত্রের গঠন বর্ণনা করো, এটা আমরা বলেছি। কিভাবে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায় সেটাও আমরা বলছি, ওই অধ্যায়ে ওখানে আমরা বলছি যে একটি স্বর্ণপাত তড়িৎবিক্ষণ যন্ত্রে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায়। তাহলে কি করতে হবে আগে, তোমার ওই যে ধনাত্মক আধান কি হয়, তোমার সাধারণত কাঁচকে যদি ইয়া দ্বারা ঘষা হয়, তোমার কাঁচকে রেশম দ্বারা ঘষলে বা তোমার কাজ কি হয়, ধনাত্মক আধানে আহিত হয়, তাহলে সেই কাজ তড়িৎবিক্ষণ যন্ত্রের সাথে টাচ করতে হবে। আবার যদি টাচ না করি করতে চাই তাহলেও টাচ, এটা বলে নাই যেহেতু কিভাবে করবো, তাহলে টাচ করে করাটাই ইজি। একই স্বর্ণপাত তড়িৎবিক্ষণ যন্ত্রের সাহায্যে কিভাবে কোনো আহিত বস্তুর প্রকৃতি নির্ণয় করা যায়? তাহলে তড়িৎবিক্ষণ যন্ত্রে কি আগে থেকে একটা জানা আধান দিয়ে থাকতে হবে, জানা আধান দেওয়া থাকতে, মনে করো জানা আধান হচ্ছে পজিটিভ। এরপর যদি আমরা নেগেটিভ যে বস্তুটাকে আমরা কি করি নিয়ে আসব, সেটা যদি মানে জানা আধানটা পজিটিভ আছে, ধরে নেই তড়িৎবিক্ষণ যন্ত্রের জানা আধান কি পজিটিভ, আগে থেকে আমরা কি করছি সেটাতে পজিটিভ দিয়ে দিয়েছি। এরপর একটা বস্তুকে আমরা নিয়ে আসলাম, যদি দূরত্ব বেড়ে যায় তাহলে বুঝতে হবে সেটাও পজিটিভ, আর দূরত্ব যদি কমে যায় তাহলে সেটা নেগেটিভ। আবার যদি তড়িৎবিক্ষণ যন্ত্র নেগেটিভ থাকে তাহলে তড়িৎবিক্ষণ যন্ত্র আগে থেকে নেগেটিভ করা আছে আমরা জানি। এরপর আমরা একটা পদার্থকে তার কাছে নিয়ে আসলাম, যদি দূরত্ব বেড়ে যায় তাহলে ওটাও নেগেটিভ, দূরত্ব কমে গেলে ওটা পজিটিভ। তাহলে তড়িৎবিক্ষণ যন্ত্রে একটা জানা আধান দিতে হবে। এরপর অজানা আধান যদি তার কাছে নিয়ে আসা হয় তাহলে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে দুইজনের আধান সেম, আর যদি দূরত্ব বেড়ে যায় তাহলে বুঝতে হবে ওর অজানাটা হচ্ছে বিপরীত আধান। এরপর আছে 4 কুলম্ব এবং -1 কুলম্ব চার্জ 1 মিটার দূরে রাখা আছে। চার্জ দুটি সংযুক্ত রেখার উপর কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? তাহলে এই অঙ্ক আমি শিখাইছি। তো এই অঙ্ক যদি আমি দেখাই তাহলে এখানে আছে, মনে করো যে একটা লাইন, তাহলে এই দিকে আছে কত তোমার, এখানে পজিটিভ 4 আর এখানে আছে -1, আর মাঝখানে ডিস্টেন্স আছে 1 মিটার। এখন আমরা দেখব যে আমরা বলেছি যে যদি ভিন্ন ভিন্ন আধান হয় সেক্ষেত্রে
নিউট্রাল যেটা বিন্দু সেটা তৈরি হবে কোথায়? ছোট চার্জ যেদিকে থাকবে সেই দিকে, তাহলে এই দিকে। ঠিক আছে, তাহলে এই দিকে যদি আমরা ডিস্টেন্স তাহলে ধরে যাই যে ছোট চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে কি হবে, তোমার এখানে প্রাবল্য, এখানে 1 কুলম্ব রাখলে এখানে প্রাবল্য কি হবে, বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। 0 কিভাবে হবে? তখন এটা কি করবে, এটা যেহেতু পজিটিভ তাহলে এ কি করবে, আকর্ষণ করবে, আর ও যেহেতু পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে, আর এই পজিটিভ আর এই পজিটিভ কি করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এইটা করবে, হ্যাঁ এ করবে আকর্ষণ আর এই করবে বিকর্ষণ, উল্টা লিখছি আমি। তাহলে তাহলে এখানে যদি এক্স ডিস্টেন্স দূরে রাখি তাহলে এই যে চার্জটা আছে এই চার্জটা একে কি করবে, আকর্ষণ করবে এইদিকে, আর এই যে চার্জটা আছে এ কি করবে, একে এইদিকে বিকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বিকর্ষণ মিলে এখানে কি হবে, ব্যালেন্স হবে। তো এখন আমরা যদি কি করি, তাহলে এই পয়েন্টে এর জন্য প্রাবল্য নির্ণয় করবো, ওটার জন্য প্রাবল্য নির্ণয় করবো, তাহলে দুইটাই কি হবে, সমান হবে। সেক্ষেত্রে আমরা লিখবো কি, E1 সমান E2, E1 সমান হবে E2। এখানে আমরা ডিরেকশন কিছুই দেবো না, আমরা জানি যে বিপরীত ডিরেকশন অলরেডি হয়েছে। তাহলে E1 এটার জন্য যদি E1 হয় আর এটার জন্য কি হবে E2। তাহলে E1 E এর সূত্র আমরা জানি কি, কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখানে KQ1 ডিভাইড বাই R1 স্কোয়ার, আর এখানে হবে কি KQ2 ডিভাইড বাই R2 স্কোয়ার। এখন এটার জন্য ডিস্টেন্সটা কত হবে, এটার জন্য তাহলে এই চার্জ থেকে আমার এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করবো, তাহলে এখানে ডিস্টেন্স হবে 1 মিটার প্লাস এক্স মিটার, আর এখানে ডিস্টেন্স আমরা এক্স মিটারই ধরছি। তাহলে R1 এর মান 1 প্লাস এক্স, আর R2 এর মান হবে শুধু এক্স। তাহলে এরপর আমরা এখানে মানটা বসাই দিলে কি, এখানে কে কাটা, তাহলে এখানে আমরা বসাবো কি 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স অল স্কোয়ার সমান Q2 এর মান আছে -1। আমরা এখানে মাইনাস দিব না, শুধু 1 দিব, কারণ আমরা ঋণাত্মক ধরেই কি করছি, হিসাবটা করছি। আর এখানে হবে কি এক্স স্কোয়ার। এরপর দুই দিকে আমরা রুট করব যেইভাবে শিখাইছি, রুট করার পর এদিক সেদিক হিসাব নিকাশ করলে তোমরা এক্স এর মান পেয়ে যাওয়া। এরপর হচ্ছে ভরের কারণে তাদের ভেতর নিশ্চয়ই একটি মহাকর্ষ বলও আছে। দুই বলের ভেতর কোন ভরটি বড় এবং কত বড়, তাহলে হিসাব করবা। এদের ভর দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে, তাদের মধ্যে, ও এটা 2 নম্বর অঙ্ক, সরি আমি তো 1 নম্বর বুঝাইলাম। এরপর 2 নম্বর কি আছে, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রনিক বৈদ্যুতিক বলের কারণে একটি প্রোটনকে ঘিরে ঘুরতে থাকে, ইলেকট্রনের ভর এত, প্রোটনের ভর এত। তাহলে এই ভরের কারণে তাদের ভেতরে নিশ্চয়ই একটি মহাকর্ষ বলও আছে। দুটি বলের মধ্যে কে কত বল, তাহলে দুইটা হিসাব করবা। একটা এফ সমান KQ1 Q2 বাই আর স্কোয়ার, আর একটা ডিস্টেন্সটা দুই জায়গাতেই সেম হবে, আর একটা মহাকর্ষ বল হবে এফ সমান জি ইন্টু M1 R1 ডিভাইড বাই M1, মানে এই সূত্রগুলো হচ্ছে এইটা। তাহলে FE যখন আমরা করব তাহলে KQ1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, আর যখন আমরা FG হিসাব করব তাহলে কি হবে GM1 M2 ডিভাইড বাই আর স্কোয়ার। আর এর মান দুই ক্ষেত্রেই সমান, শুধু এখানে এম আর এখানে কিউ আর এখানে জি, মান দুটো বসাই দিবা, দেখবা যে কম বেশি পাবা, এবং এই বলের মান মোটামুটি তোমরা পাবা 10 পাওয়ার 36 গুণ বেশি পাওয়ার কথা। তখন আমরা মৌলিক বলে পড়ছি যে তড়িৎচুম্বকীয় বলের চেয়ে, মহাকর্ষ বলের চেয়ে তড়িৎচুম্বকীয় বল 10 পাওয়ার 36 গুণ বেশি। এই মানগুলো বসাই দিলেই তোমরা এগুলো হিসাব করতে পারবা। তো এরপর হচ্ছে 1 নম্বর প্রশ্নের চার্জ দুটির জন্য তড়িৎ বল রেখাগুলো এঁকে দেওয়া হয়। এগুলো তড়িৎ বল রেখা এঁকে দেখাইছি আমরা। ধনাত্মক থেকে বের হবে আর ঋণাত্মকের দিকে ঢুকে যাবে। টাইম যেহেতু সমান সমান, তাহলে সমান সংখ্যক তড়িৎ বল রেখা হবে। সমবিভব রেখা, সেখান থেকে তুমি তড়িৎ ক্ষেত্র দেখাও। সমবিভব তল দেখানো হয়েছে, তড়িৎ ক্ষেত্র দেখাও, এটা কোথায় যে বলছে বোঝা যাচ্ছে না। 1 নম্বর প্রশ্নের জন্য, 1 নম্বর প্রশ্ন কোথায়, কই যায়, 1 নম্বর প্রশ্ন কই, ও এটা তো বলে নাই, আচ্ছা যাই হোক। এরপর দেখো 10 এটা বইয়ের ক্ষেত্রে বোঝায়, দুইটি, এগুলো আমি দেখাচ্ছি না।